আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তা এখন আমাদের ক্লাস আছে কখন কোনো পুলিশ অফিসার থানার দায়িত্বভার। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হচ্ছে কখন কোনো পুলিশ অফিসার থানার দায়িত্বভার কোনো কনস্টেবল উপর ন্যস্ত হইতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হচ্ছে কখন থানার দায়িত্বভার কনস্টেবলের উপর ন্যস্ত হইতে পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যবিধি 4 মোতাবেক পুলিশ কোনো কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। কেননা যারা কনস্টেবল পদের উপরে এবং থানার ভারপ্রাপ্ত অফিসারের নিচে শুধু তারাই, অর্থাৎ এসআই এএসআই হেডকম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যুক্তির অনুপস্থিতির কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করিতে পারে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করিতে পারে। তাহার সিনিয়রকেও হাজির হলে দায়িত্ব শেষ। অর্থাৎ পিআরবি 229 মোতাবেক যখন থানার সমস্ত অফিসার বাইরে থাকেন, যখন সর্বশেষ যিনি বাইরে থাকেন তাকে মালখানা, অস্ত্রাগার, লকআপ তালাবদ্ধ করিয়া সকল প্রকার চাবি প্রহরীর নিকট বুঝিয়া দিতে হয়। ঠিক ওই সময় যতক্ষণ চাবি কনস্টেবলের নিকট থাকিবে ততক্ষণ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন বলা যাবে। অর্থাৎ সকল অফিসারের উপস্থিতিতে একজন কনস্টেবলকে থানার দায়িত্বভার বুঝিয়ে দেওয়া যাইতে পারে। এ প্রবিধানে টিকে উল্লেখ করা হইয়াছে যে প্রবিধানটির উদ্দেশ্য হল যখন সকল পরিদর্শক, উপপরিদর্শক, সকল সহকারী উপপরিদর্শক থানায় উপস্থিত থাকেন তখন একজন কনস্টেবলকে থানার দায়িত্বভার দেওয়া যেতে পারে, তবে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলতেছি, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ফৌজদারি কার্যবিধি 4 মোতাবেক পুলিশের কোনো কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাইবে না। কেননা তাহারা যারা কনস্টেবল পদের উপরে এবং থানার ভারপ্রাপ্ত অফিসারের নিচে শুধু তারাই, অর্থাৎ এসআই হেডকম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যুক্তির অনুপস্থিতির সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করিতে পারেন। তার সিনিয়রকেও হাজির হলে দায়িত্ব শেষ। অর্থাৎ পিআরবি 239 মোতাবেক যখন থানার সমস্ত অফিসার বাইরে থাকেন, যখন সর্বশেষ যিনি বাইরে থাকেন তাকে মালখানা, অস্ত্রাগার, লকআপ তালাবদ্ধ করিয়া সকল তারিখ বুঝিয়ে দিতে হয়। ঠিক ওই সময় যতক্ষণ কনস্টেবলের নিকট থাকবে তখন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন বলা যায়। অর্থাৎ সকল অফিসারের অনুপস্থিতিতে একজন কনস্টেবলকে থানার দায়িত্বভার বুঝিয়ে দেওয়া যেতে পারে। এই প্রবিধানের উদ্দেশ্য হইল সকল পরিদর্শক, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক যখন থানার অনুপস্থিত থাকেন তখন একজন কনস্টেবলকে থানার দায়িত্ব বলা যেতে পারে, তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশ কখন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারে। ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তাহার ঊর্ধ্বতম যে কোনো অফিসার একজন বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত হইয়া কার্যক্রম গ্রহণ করিতে পারে। পুলিশের উপর এই ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হল এলাকার শান্তি রক্ষা, অপরাধ দমন, অনুসন্ধান, গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেটের হাজিরা। তবে বিচারিক ক্ষমতা থাকে না, শুধু নির্বাহী ক্ষমতা থাকে। পুলিশ মহাপরিদর্শক পুলিশ আইনের 5 ধারা মোতাবেক অপরাধ দমনের ক্ষেত্রে পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারে। পিআরবি 35 তবে যিনি অপরাধ দমনকল্পে তদন্তের স্বার্থে অপরাধী অন্বেষণ, যতদূর সম্ভব ম্যাজিস্ট্রেট অনুপস্থিত সকল অপরাধী খুঁজিয়ে বাইর করার জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাছাড়া পুলিশ মহাপরিদর্শক 1861 সালের পুলিশ আইনের 5 ধারা মোতাবেক কনস্টেবল পদের উচ্চতর যে কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত অনুসন্ধান চালাইয়ের সময় একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ব্যবহার করতে পারেন। অন্যদিকে মোটরযান অধ্যাদেশ 159, 163 ধারায় অপরাধী জরিমানা, 170 ধারায় কতিপয় আপদ মিটানোর ক্ষেত্রে ন্যস্ত করিতে পারেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনারগণ সংশ্লিষ্ট অধ্যাদেশ কতিপয় ধারা আইনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধি 12 ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তার ঊর্ধ্বে যে কোনো অফিসার একজন বিশেষ ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত হইয়া কার্যক্রম গ্রহণ করতে পারে। পুলিশের এই ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হল এলাকার শান্তি রক্ষা, অপরাধ দমন, অপরাধী অনুসন্ধান, গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেটের হাজির করা। তবে বিচারিক ক্ষমতা থাকে না, শুধু নির্বাহী ক্ষমতা থাকে। পুলিশ মহাপরিদর্শক পুলিশ আইনের 5 ধারা মোতাবেক অপরাধ দমনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। তবে তিনি অপরাধ দমনকল্পে এবং তদন্তের স্বার্থে অপরাধ অনুসন্ধান, যতদূর সম্ভব ম্যাজিস্ট্রেট অনুষ্ঠিত সমগ্র অপরাধী খুঁজে বাইর করার জন্য ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাছাড়া পুলিশ মহাপরিদর্শক 1861 সালে 5 ধারা মোতাবেক কনস্টেবল পদের উপরে যে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত অনুসন্ধান চালানোর জন্য ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তার মোটরযান আইনে কতিপয় ধারায় আপোষ মিটানোর জন্য
কতিপয় ধারায় অবশ্যই মেটানোর অপরাধ অবশ্যই মেটানোর ক্ষেত্রে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারেন। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হবে গ্রেপ্তার কি? একজন পুলিশ অফিসার একজন আসামি পুলিশ হেফাজতে পলায়ন করিলে তাকে পুনরায় গ্রেপ্তার করার জন্য পুলিশ কি ক্ষমতা প্রয়োগ করিতে পারেন? কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে গ্রেপ্তার বলতে কোনো আসামি কোনো ব্যক্তিকে আটকে হেফাজতে লইয়া শরীরস্পর্শ করাকে বোঝায়। কার্যবিধি ৪৬-এর ১ ধারা মতায় গ্রেপ্তারকারী কর্মকর্তা কোনো গ্রেপ্তার ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বাস্তবে তার আটক করে বা তার স্পর্শ করাকে বোঝায়। গ্রেপ্তার দ্বারা ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হয়। কার্যবিধিতে গ্রেপ্তারের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে গ্রেপ্তার বলিতে কোনো ব্যক্তি আটকের উদ্দেশ্যে হেফাজতে লইয়া তার শরীর স্পর্শ করাকে বোঝায়। কার্যবিধি ৪৬-এর ১ ধারা মতে গ্রেপ্তারকারী কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বাস্তবে আটক করাকে বোঝায়। গ্রেপ্তার দ্বারা ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হয়। কার্যবিধি ৭৫ থেকে ৮৬ ধারা PRB ৩১৫ ধারা মোতাবেক এবং কার্যবিধি ৫৪, ৫৫, ৫৭, ৫৮, ১৫১, ১০০, ৪০১ প্রভৃতি ধারা এবং PRB ৩১৬ মোতাবেক বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হইবে যদি সে কর্তা কার্য বনিয়ে লয়ে তাকে গ্রেপ্তার বোঝায়। আইনসঙ্গতভাবে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি পুলিশ হেফাজত হতে পলায়ন করিলে সে ব্যক্তি পুনরায় গ্রেপ্তার ক্ষেত্রে পুলিশ নিম্নোক্ত ক্ষমতা প্রয়োগ করিতে পারে। ১ নম্বর হচ্ছে ৫৮ ধারা বিধান মোতাবেক পুলিশ হেফাজতে পলায়ন করে আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করতে পারে। কার্যবিধি ৬৬ ধারা মোতাবেক আসামি পলাতক আসামি অনুসরণ করিলে যে গ্রেপ্তার করিতে পারে। কার্যবিধি ৬৭ ধারা বিধান পুলিশ হেফাজতে পলাতক আসামিকে ৪৭, ৪৮ অনুমোদন দ্বারা ক্ষমতা প্রয়োগ করে পুনরায় গ্রেপ্তার করতে পারেন। আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম না হইলে ওসি সাহেবের নির্দেশে পুলিশ বারবার চেষ্টা করিবে। বিষয়টি অফিসে বেশি দিন নজরে রাখবে, প্রয়োজনে অফিসে বদ্ধ করবেন এবং তার তালিমের ব্যবস্থা নেবেন। তা এখন কার্যবিধি ৫৮ ধারা বিধান মোতাবেক পুলিশ হেফাজতে পলায়ন করে আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য বাংলাদেশের যে কোনো স্থানে আসামি অনুসরণ করতে পারে। কার্যবিধি ৬৬ ধারা মোতাবেক পলাতক আসামি অনুসরণ করলে পুনরায় গ্রেপ্তার করতে পারে। কার্যবিধি ৬৭ ধারা বিধান মোতাবেক পুলিশ হেফাজতে পলায়ন করে আসামিকে ৪৭, ৪৮ অনুমোদন দ্বারা ক্ষমতা প্রয়োগ পুনঃ গ্রেপ্তার করতে পারে। আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম না হলে ওসি সাহেবের নির্দেশে বারবার চেষ্টা করবেন এবং তার বিরুদ্ধে চেষ্টা করিবেন। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন হচ্ছে পুলিশ কখন আসামিকে অপরাধীকে গ্রেপ্তারের সময় মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে? ফৌজদারি কার্যবিধি ৪-এর ত মোতাবেক, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধি ৪৬-এর ৩ ধারা পুলিশ যখন কোনো আসামিকে আইনসঙ্গত গ্রেপ্তার করিতে যায় তখন আসামি আত্মসমর্পণ করিলে গ্রেপ্তার করা যায়। তাহলে আসামি আত্মসমর্পণ করিলে গ্রেপ্তার করানো যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসামি আত্মসমর্পণ করিলে তাকে গ্রেপ্তার করানো যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধি ৪-এর ট ধারা মোতাবেক তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফৌজদারি কার্যবিধি ৪৬-এর ৩ ধারা পুলিশ যখন কোনো আসামিকে আইনি সঙ্গত গ্রেপ্তার করিতে চায় তখন আসামি আত্মসমর্পণ করিলে তাকে গ্রেপ্তার করা যায়। কিন্তু আসামি যদি তাহা না হইয়া পালাইতে চায়, বল প্রয়োগ করিয়া বল এড়াইতে চায়, সেক্ষেত্রে পুলিশ বল প্রয়োগ করতে পারে। যদি আসামি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড জমা অপরাধ যদি অভিযুক্ত হয়, সেক্ষেত্রে গ্রেপ্তারকল্পে অবস্থান ব্যবহার করে মৃত্যু ঘটাতে পারে। সেক্ষেত্রে PRB ১৫৩ ধারা মানিয়ে চলিতে হয়। কার্যবিধি ৪৬-এর ৩ ধারা মোতাবেক পুলিশ যখন কোনো আসামিকে আইনসঙ্গত গ্রেপ্তার করতে চায় তখন আত্মসমর্পণ করিলে গ্রেপ্তার করা যায়। কিন্তু আসামি যদি তাহা না করিয়া পালাইতে চায় বা বল প্রয়োগ করে এড়াইতে চায়, বাধা দেয়, সেক্ষেত্রে পুলিশ বল প্রয়োগ করিতে থাকে। যদি আসামি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাজিত হয়, তবে সেই আসামিকে গ্রেপ্তারকল্পে পুলিশ প্রয়োজনে মৃত্যু ঘটাতে পারে। সেক্ষেত্রে PRB ১৫৩ মানিয়ে চলিতে হয়। কখন পুলিশ গুলি করিয়া কারো মৃত্যু ঘটাইতে পারে? পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে কার্যবিধি ৪৬-এর ৩ অনুসারে যদি আসামি গ্রেপ্তারে বাধা দেয় বা গ্রেপ্তার এড়াতে বল প্রয়োগ করতে চায় বা পালাইতে চায়, সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ অভিযুক্ত থাকলে গ্রেপ্তারকল্পে পুলিশ মৃত্যু ঘটাতে পারে।
পুলিশ গ্রেপ্তার পরোয়ানা তামিল করতে গেলে কার্যবিধি 46(3) অনুসারে আসামি যদি গ্রেপ্তারে বাধা দেয়, গ্রেপ্তার এড়ানোর জন্য বল প্রয়োগ করে পালাইতে চায়, সেক্ষেত্রে আসামি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত থাকলে মৃত্যুদণ্ড ঘটাতে পারে। ধর্তব্য অপরাধ করিতে পারে এমন আসামি বেআইনি সমাবেশ দাঙ্গা দমন করিতে গেলে সংশ্লিষ্ট আসামি বল প্রয়োগ করিতে পড়িলে, জীবন সম্পত্তি বিনষ্ট করিতে চাইলে, পুলিশ আত্মরক্ষা সম্পত্তির আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগকালে অনিবার্য কারণে দণ্ডবিধি 99 এর ব্যতিক্রম সাপেক্ষে 100, 103, 106 ধারা মোতাবেক গুলি করিয়া মৃত্যু ঘটাতে পারে। তবে এই ক্ষেত্রে কার্যবিধি 27, 28 ধারা PRB 153 মালিয়া গুলি হয়। তাছাড়া PRB 153 মোতাবেক গুলি মৃত্যু ঘটাতে পারে। পুলিশ আইনের 30 ক মোতাবেক কোনো মিলিশ করিয়া জনতা ভঙ্গ করিতে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হইলে তার ছত্রভঙ্গ করার জন্য গুলি চালাইতে পারেন। একজন পুলিশ নিজের সরকারের জনসাধারণের সম্পত্তি, অস্ত্র, গোলাবারুদ, যানবাহন, প্রাইভেটি হেফাজত, নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রয়োজনে সেই সকল ক্ষেত্রে অনিবার্য কারণে গুলি চালাইতে পারে। কারো জীবন রক্ষা, বেআইনি অপহরণ, আটক হতে রক্ষার জন্য কারো প্রাণহানি, গুরুতর আঘাত প্রাপ্তি থাকলে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, লুটতরাজ, অগ্নিসংযোগ ইত্যাদি অনিবার্য কারণে গুলি বর্ষণ করিতে পারে। উপযুক্ত পরিবেশে একজন কনস্টেবল গুলি চালাইতে পারে, তবে সিনিয়রকে উপস্থিত হাতে গুলি আইনসম্মত। PRB 155 অনুসারে ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ গুলি বর্ষণ করিতে হয়, কিন্তু সঠিক সময়ে যখন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত না থাকে, পুলিশ দলের নেতৃত্বে উপস্থিত গুলি বর্ষণে আদেশ দিতে পারে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কখন পুলিশ গুলি করিয়া মৃত্যু ঘটাতে পারে? ও পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে কার্যবিধি 46(3) অনুসারে যদি আসামি গ্রেপ্তারে বাধা দেয় বা গ্রেপ্তার এড়ানোর বল প্রয়োগ করে বা পালাইতে চায়, তখন আসামি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত থাকলে মৃত্যু ঘটাতে পারে। ও ধর্তব্য অপরাধ করিতে পারে এমন আসামি বেআইনি সমাবেশ দাঙ্গা করিতে গেলে আসামি বল প্রয়োগ করিলে, জীবন ও সম্পত্তি বিনষ্ট করতে চাইলে, আত্মরক্ষা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অনিবার্য কারণে দণ্ডবিধি 99 এর ব্যতিক্রম সাপেক্ষে 100, 103, 106 ধারা মোতাবেক গুলি করে মৃত্যু ঘটাতে পারে। তবে এক্ষেত্রে কার্যবিধি 146, 127, 128 মানিয়ে গুলি চালাইতে হয়। তাছাড়া PRB 153 বিধান মোতাবেক গুলি করিয়া মৃত্যু ঘটাতে পারে। পুলিশ আইনের 30 ধারা অনুসারে কোনো মিছিল, জনতা ভঙ্গ, ধ্বংসাত্মক কাজে লিপ্ত হইলে তাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কর্তৃক গুলি চালাইতে পারে। একজন পুলিশ নিজের সরকারের জনসাধারণের সম্পত্তি, অস্ত্র, গোলাবারুদ, যানবাহন, প্রাইভেটি হেফাজত, নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেক্ষেত্রে গুলি চালাতে পারে। কারো জীবন রক্ষা, বেআইনি অপহরণ, আটক হতে রক্ষার জন্য, কারো জীবন প্রাপ্তি, ডাকাতি ইত্যাদি ক্ষেত্রে গুলি চালাইতে পারে। উপযুক্ত পরিবেশে একজন পুলিশ কনস্টেবল গুলি চালাইতে পারে, তবে সিনিয়রকে আদেশ দেওয়া আইনসম্মত। PRB 155 অনুসারে ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশকে গুলি চালাইতে হয়, কিন্তু সঠিক প্রয়োজনে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে না থাকলে পুলিশ দলের নেতৃত্বের উপস্থিতি অনুসারে গুলি বর্ষণে আদেশ দিতে পারে। কখন পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করতে পারে? কোনো মহিলাদের তল্লাশি করার বিধান আছে কি? কার্যবিধি 46, 54, 55, 57, 124, 128, 151, 403, 400 ধারা। তাহলে পুলিশ আইনে 34, 34 ক ধারা। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, অস্ত্র আইনের 12 ধারা, জুয়া আইনের 5, 11 ধারা, রেল আইনের 131, 132 ধারা, খেয়া আইনের 31 ধারা। তারপর অফিসিয়াল সিগারেট অ্যাক্ট 12 ধারা, পুষ্ট আইন 6-7 ধারা, লুনাটিক আইন 13 ধারা, DMT অধ্যাদেশ 100 ধারা, CMT অধ্যাদেশ 103, RMT অধ্যাদেশ 104, PMT অধ্যাদেশ 104, পাসপোর্ট আইন 12 ধারা, বিস্ফোরক দ্রব্য আইন 13 ধারা, বন আইন 64 ধারা, প্রেক্ষাগৃহ দ্রব্য আইন 4 ধারা, বাংলাদেশ পাসপোর্ট আইন 12 ধারা, অবকারী আইন 67 ধারা, গুন্ডা আইন 9 ধারা, ফিশারিজ অ্যাক্ট 6 ধারা, অস্ত্র পাচার আইন 101, 110, 11 ধারা, শিশু আইন 44 ধারা, উপজাতি আইন 44 ধারা, মাদক দ্রব্য আইন 36 ক ধারা, জীবজন্তুর প্রতি নিষ্ঠুর আইন 26 ধারা। উল্লেখিত ধারায় গ্রেপ্তারকৃত কোনো মহিলাদের তল্লাশি করতে গেলে কার্যবিধি 52 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হয়। তবে পুলিশ নিজে মহিলা হইলে নিজেই গ্রেপ্তার করতে পারেন, অন্যথা বিশ্বস্ত মহিলা দ্বারা সঠিকতার প্রতি দৃষ্টি রেখে তল্লাশি করিতে হয়। তাছাড়া কার্যবিধি 103 ধারা মতে কোনো স্থান তল্লাশি গেলে কোনো মহিলা দেহ তল্লাশি এবং 102-3 ধারা ব্যবস্থা নিতে হয়। মহিলার দেহ তল্লাশি ক্ষেত্রে মহিলা উপস্থিত না থাকলে তার দেহ মুলতবি রাখিয়া মহিলা ডাকিয়া তল্লাশি মুলতবি রাখিয়া মহিলা ডাকিয়া সেখানে উপস্থিত ব্যবস্থা নিতে হয়।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করিয়া প্রাপ্ত গৃহীত চোরাই মাল নিষ্পত্তির লক্ষ্যে আটককৃত পুলিশ অফিসার আটককারী পুলিশ অফিসার কী কী পদক্ষেপ নিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যবিধি 51-52 ধারার বিধান অনুসারে পুলিশ আটককৃত কোনো ব্যক্তির দেহ তল্লাশি করিয়া থাকেন। উক্ত ব্যক্তির পরিধেয় বস্তু ছাড়া যা কিছু পাওয়া যায় তাহা কথিত চোরাই মাল, সন্দেহ মাল, অপরাধ সংগঠনে জড়িত মালামাল নিষ্পত্তি। তাহলে পুলিশ কর্তৃক উপযুক্ত আটকৃত মালামাল সংখ্যা জানাইতে হবে। পুলিশ কর্তৃক উপযুক্ত আটককৃত মালামাল সংখ্যা সংখ্যা ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। ম্যাজিস্ট্রেট যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। কার্যবিধি 523 পুলিশ আইন 25 ধারা। আটককৃত ব্যক্তি সম্পত্তির অধিকার যোগ্য হলে ম্যাজিস্ট্রেট মালামাল ফেরত দিতে পারেন। তাহলে সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয়, ম্যাজিস্ট্রেট যদি উক্ত সম্পত্তি আটক করিয়া ঘোষণাপত্র প্রচার করেন যে 6 মাসের মধ্যে প্রকৃত মালিক পেশ করে। কার্যবিধি 523 পুলিশ আইন 23 ধারা। 6 মাসের মধ্যে কোনো দাবিদার না আসলে উক্ত মালামাল সরকারের হেফাজতে থাকিবে, নিলামে বিক্রি করবে। কার্যবিধি 524 পুলিশ আইন 27 ধারা। আর এর থেকে মালামাল যদি কম মূল্যের হয়, দ্রুত স্বাভাবিক পচনশীল হয়, তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিবেচনা করিয়া বিক্রয়াদেশ দিতে পারেন। এক্ষেত্রে কার্যবিধি 523-524 অনুসরণ করতে হয়। তবে চোরাই মাল বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ যে পুলিশ অফিসার আটককৃত মালামাল সম্পর্কে যদি ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট করেন, মালামাল কোনো জমিদারের হেফাজতে রাখেন, সেক্ষেত্রে তাহা বেআইনি বলে গণ্য হবে, ক্ষতিপূরণের জন্য দায়ী থাকিবে। তাহলে কার্যবিধি 51-52 বিধান অনুসারে পুলিশ আটককৃত কোনো ব্যক্তির দেহ তল্লাশি করিয়া থাকেন। উক্ত ব্যক্তির পরিধেয় বস্তু ছাড়া যা কিছু পাওয়া যায় সংগঠনে মালামাল নিষ্পত্তি করেন। পুলিশ কর্তৃক উপযুক্তভাবে আটককৃত মালামাল সংখ্যা ম্যাজিস্ট্রেট জানাইতে ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। কার্যবিধি 523 পুলিশ আইন 25 ধারা। আটককৃত সম্পত্তি অধিকার যোগ্য বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট মালামাল ফেরত দিতে পারেন। সম্পত্তির অধিকার যদি অজ্ঞাত হয়, ম্যাজিস্ট্রেট যদি উক্ত সম্পত্তি আটক করিয়া একটি ঘোষণাপত্র 6 মাসের মধ্যে প্রত্যক্ষ বিক্রয় করেন। কার্যবিধি 523 ধারা বা পুলিশ আইনের 26 ধারা। 6 মাসের মধ্যে দাবিদার না আসলে উক্ত মালামাল সরকারের হেফাজতে থাকিবে, নিলামে বিক্রি করবে। পুলিশ আইন কার্যবিধি 524 পুলিশ আইন 27। আটককৃত মালামাল যদি কম মূল্যের হয়, দ্রুত স্বাভাবিক পচনশীল হয়, তবে ম্যাজিস্ট্রেট বিবেচনা করে যে কোনো আদেশ দিতে পারেন। এক্ষেত্রে কার্যবিধি 523-524 ধারা অনুসরণ করতে হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে পুলিশ অফিসার আটককৃত মালামাল সম্পর্কে যদি ম্যাজিস্ট্রেট রিপোর্ট করে, মালামাল কোনো জমিদার হেফাজতে রাখেন, বেআইনি বলে গণ্য হয়, ক্ষতিপূরণের জন্য দায়ী থাকেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেহ তল্লাশি, স্থান তল্লাশি করিয়া কী কী নিয়ম পালনীয়, তল্লাশি বাধাদানকারী ব্যক্তি বা তল্লাশিতে সাক্ষী হইতে অস্বীকারী ব্যক্তি আইনের প্রতি কী ব্যবস্থা আছে। দেহ তল্লাশির নিয়ম: কোনো অভিষ্ট বস্তু পাওয়ার জন্য তল্লাশি করা হয়। তাহলে কোনো অভিষ্ট বস্তু পাওয়ার জন্য কী করা হয়? তল্লাশি করা হয়। কার্যবিধি 51 ধারায় গ্রেপ্তারকৃত জামিন বঞ্চিত একজন পুলিশ অফিসার দেহ তল্লাশি পরিধেয় বস্তু ছাড়া বাকি সব নিজ হেফাজতে রাখিবে। কার্যবিধি 52 ধারা মতো স্ত্রীলোক দেহ তল্লাশি করিয়া স্বাধীনতা রেজিস্ট্রিকে করা করবেন। কার্যবিধি 51 ধারা মোতাবেক গ্রেপ্তার পুলিশ অফিসার বৈধ বস্তুটা নিজ হেফাজতে রাখিবেন। কার্যবিধি 52 ধারা মোতাবেক স্ত্রীলোক দেহ তল্লাশি করিয়া তীক্ষ্ণ রেখে বলে তল্লাশি করিবেন। স্থান তল্লাশির নিয়ম: কার্যবিধি 102-103 PRB 240 ধারা নিয়মাবলী অনুসরণ। পুলিশ অফিসারের অনুরোধক্রমে যদি আবদ্ধ মালিক তত্ত্বাবধায়ক অনুমতি দেয়, তাহলে বল প্রয়োগ করে ঢুকতে হবে। দুই পদাতিক স্থানীয় সম্মানীয় ব্যক্তি তল্লাশি উপস্থিত থাকার জন্য লিখিত করে ডাক দিতে হয়। উল্লেখিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হলে কাঙ্ক্ষিত দ্রব্য পাওয়া গেলে জব্দ তালিকা তৈরি করে পুলিশ অফিসার অনুরোধক্রমে যদি আবদ্ধ মালিক তত্ত্বাবধায়ক অনুমতি না দেয়, বল প্রয়োগ করে ঢুকতে হবে। দুই পদাতিক চাপে দাও, দরজাটা চাপে দাও। পুলিশ অফিসার অনুরোধে যদি মালিক তত্ত্বাবধায়ক অনুমতি না দেয়, তাই বল প্রয়োগ করে ঢুকতে হবে। দুই পদাতিক স্থানীয় সম্মানীয় ব্যক্তিতে তল্লাশি বিষয়ে উপস্থিত থাকাতে রাখতে হবে। উল্লেখিত সাক্ষীদের উপস্থিত তল্লাশি করিতে হলে কাঙ্ক্ষিত দ্রব্য পাওয়া গেলে জব্দ তালিকা তৈরি করে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য লইতে হয়। যদি কোনো মালামাল জব্দ করা হলে একটি তল্লাশি তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর নিতে হইবে। পুলিশ তল্লাশি দ্বারা যারা থাকিবেন প্রত্যেককে তল্লাশি আমরা করে পূর্বে শরীর তল্লাশি করে নিতে হবে। তল্লাশিকালে মালিক বা প্রতিনিধি উপস্থিত তল্লাশি করা উচিত। জব্দ তালিকায় তল্লাশি তালিকায় মালিক বা তার প্রতিনিধি স্বাক্ষর দিতে হবে। লিখিত আদেশ দ্বারা ডাকা হলে সাক্ষী হাজির করতে বাধ্য। সাক্ষী বা অভিযুক্ত ব্যক্তির তল্লাশির স্থান মালিক করতে চাইলে জব্দ তালিকার কপি দিতে হবে। পরে সন্দেহজনক এলাকা তন্ন করতে হবে। পুলিশ এক ধরনের তল্লাশি বাধা প্রদান করে কার্যবিধি দণ্ডনীয় হবে। তল্লাশি কাজে পুলিশ ডাকা হলে সাক্ষী হাজির না হলে 187 ধারা এবং দণ্ডনীয় কাজ হাজির হলে 180 ধারায় দণ্ডনীয় হবে। ফৌজদারি কার্যবিধিতে
54 ধারার প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে আলোচনা করো। প্রত্যেক দেশের আইনটা করা হয় মানুষের কল্যাণের জন্য, কার অকল্যাণ হবে এরকম আইন করা হয়। তাহলে আইনটা করা হয় কি অবশ্যই মানুষের কল্যাণের জন্য, তাহলে মানুষের অকল্যাণ হবে এমন কোনো আইন করা হয় না। তাহলে আলোচ্য প্রশ্নে 54 ধারা প্রয়োগ অপপ্রয়োগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আইনের বিধান আইনসম্মত মানিয়ে চলতে বাধ্য করা, অন্যদিকে আইনের বিধি ফাঁস কাটাইয়া অতি উৎসাহিয়া জনস্বার্থ বাদ দিয়া স্বার্থ করা করে অপপ্রয়োগ। অর্থাৎ আইন সঠিক কার্যকর হলে প্রয়োগ এবং স্বেচ্ছা বা ক্রিয়ান্বিত করলে সেটা অপপ্রয়োগ হয়। কার্যবিধি 54 দ্বারা যে সকল উল্লেখ রয়েছে সেসব ক্ষেত্রে পুলিশ কিছু ক্ষমতা রয়েছে। কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সহিত জড়িত যুক্তির সঙ্গে সংগত থাকলে তাকে গ্রেপ্তার করতে পারে। কোনো যুক্তির সঙ্গে সন্দেশের কোনো মাপকাঠি নাই, এখানে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। কোনো ব্যক্তির নিকট সমঝোতা অজুহাত ছাড়া ঘরভাঙা সরঞ্জাম থাকলে আইনসঙ্গত অজুহাত প্রমাণের ক্ষেত্রে ব্যক্তি গ্রেপ্তার করা কঠিন। পুলিশ গ্রেপ্তার বিশ্বাস না থাকলে অপপ্রয়োগ হবে। ঘোষিত অপরাধী গ্রেপ্তার বিষয়টি আইনসঙ্গত দ্বারা প্রমাণিত বিধায় অপরাধের সুযোগ নাই, দুর্নীতির সুযোগ আছে। চোরাই বলিয়ে যুক্তিসঙ্গত সমাধানের ক্ষেত্রে অপরাধের সুযোগ আছে। পুলিশ কাজে বাধা বা হেফাজতে পলায়ন করলে অপরাধের সুযোগ আছে। প্রতিরক্ষা বাহিনী হইতে পলায়নকারীর ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। দেশের বাইরে গৃহীত অপরাধের সাথে জড়িত ব্যক্তির ক্ষেত্রে আশঙ্কা রয়েছে। কার্যবিধি 565 লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। অন্য থানায় উন্নত পরিস্থিতি গ্রেপ্তারের ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা নাই। বিনা পরোয়ানা কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হয়, কেননা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নিরাপদ হয়, সজ্জন হয়, তবে পুলিশ ভাবপত্র মুখী হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের গ্রেপ্তারকৃত মালিককে থানায় ছাড়িয়ে দেওয়া হয়। ফলে ধারণা করা হয় পুলিশ টাকার জন্য ছাড়িয়ে দিয়েছে, এক্ষেত্রে পুলিশের ভাবপত্র ক্ষুণ্ণ হয়। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, প্রত্যেক দেশে আইন করা হয় মানুষের কল্যাণের জন্য, তো কারো অকল্যাণ হইবে এই উদ্দেশ্যে আইন করা হয় না। তবে যারা আইন ভঙ্গ করে যাদের উপর কঠিন প্রয়োগ করে সফল হয়। 54 ধারা প্রয়োগ অপসম উল্লেখ করা হয়েছে। আইনসঙ্গত শুনে চলা হয়, অর্থাৎ আইনের সঠিক কার্যকরী হলে প্রয়োগ এবং স্বেচ্ছাচারিত হলে অপরাধ নিশ্চিত হয়। কার্যবিধি 54 দ্বারা যে সকল বিষয় রয়েছে সেসব ক্ষেত্রে পুলিশ কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে। কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সহিত জড়িত বলে যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে পুলিশ গ্রেপ্তার করিতে পারেন। এই যুক্তিসঙ্গত সন্দেহের কোনো মাপসীমা নেই, এখানে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। কোনো ব্যক্তির নিকট সঙ্গত অজুহাত ছাড়া ঘরভাঙা সরঞ্জাম থাকলে, অর্থাৎ ঘর প্রমাণ করলে বিশ্বাস করলে অপপ্রয়োগ হতে পারে। ঘোষিত অপরাধের বিষয়টি আইন দ্বারা প্রমাণিত বিধায় অপপ্রয়োগের সুযোগ নাই, তবে দুর্নীতির সুযোগ আছে। চোরাই বলিয়ে যুক্তিসঙ্গত করার ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ আছে। পুলিশের কাজে বাধা দানকারী, হেফাজতে পলায়নকারী ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। প্রতিরক্ষা বাহিনীতে পলায়নের ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। দেশের বাইরে গ্রেপ্তারকৃত ক্ষেত্রে অপরাধের আশঙ্কা রয়েছে। কার্যবিধি 165 লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সম্ভাবনা কম। যারা থানার অনুরোধের প্রক্রিয়ায় গ্রেপ্তার অপরাধের সম্ভাবনা নাই। বিনা পরোয়ানা কাউকে গ্রেপ্তার করতে অধিক সতর্ক থাকতে হয়, কেননা গ্রেপ্তারকৃত ব্যক্তি নিরাপদ সজ্জন হয় তো পুলিশ ভাবমূর্তি হুমকি হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় এলিয়ে ছাড়িয়ে দেওয়া হয়, পরে ধারণা করা হয় পুলিশটা কার্যালয়ের কাজ করেছে ভাবমূর্তি করতে হবে, সমাজে অবকাশীয় থাকে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, অদত্ত বা অপরাধের জন্য পুলিশ কখন কাকে গ্রেপ্তার করিতে পারে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, অদত্তব্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কাউকে কখনো গ্রেপ্তার করিতে পারে। সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে অদত্তব্য অপরাধের জন্য পুলিশ কাউকে গ্রেপ্তার করিতে পারে। আদালতে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গেলে পুলিশ অদত্তব্য অপরাধের জন্য কাউকে গ্রেপ্তার করতে পারে। ফৌজদারি কার্যবিধি 54(2) ধারা অনুসারে আইনসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙার জনসম থাকে, যদি আইনসঙ্গত কারণ ব্যতীত কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম থাকে। ফৌজদারি কার্যবিধি 54(3) ধারা অনুসারে সরকার কর্তৃক আদেশ দ্বারা কাউকে অপরাধ ঘোষণা করা হইয়াছে। ফৌজদারি কার্যবিধি 54(5) ধারা অনুসারে চোরাই সন্নিহিত মালামাল নিকট পাওয়া গেলে। এরপর সুপ্রশিক্ষিতবৃন্দ, ফৌজদারি কার্যবিধি 54(5) ধারায় চোরাই সন্নিহিত মাল পাওয়া গেলে। এর পরবর্তীতে এসে ফৌজদারি কার্যবিধি 54(4) ধারায় পুলিশ ও সরকারি কাজে বাধা প্রদান করে। ফৌজদারি কার্যবিধি 58(4) দ্বারা মুক্তিপ্রাপ্ত কোনো কয়েদি কার্যবিধি
55(3) ধারা লঙ্ঘন করিলে কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনে অদত্ত অপরাধ করিলে পুলিশ অফিসারের নিকট নাম ঠিকানা বা মিথ্যা ঠিকানা অস্বীকার করিবে। কোন সত্ত্বে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন সত্ত্বে আসামি দ্বন্দ্ব মজবুত, যে সত্ত্বে আসামি দহগণ স্থির রাখা হয়েছে আসামি সেই মৃত্যু হওয়ার সত্ত্বে অমান্য করিবে। কার্যবিধি 171 ধারা অনুসারে কোনো সাক্ষী আদালত সমন অগ্রাহ্য করিবে। পুলিশ আইনের 34-34 ক ধারা অনুযায়ী কেউ কোনো অদত্ত অপরাধ করিবে। কার্যবিধি 26-4 ধারায় সন্দেহ লঙ্ঘন করিবে। রেল আইনে কোনো অপরাধী পুলিশের নিকট নাম ঠিকানা প্রদান না করিবে। মোটর আইনের 160 ধারা, পাসপোর্ট আইনের 4 ধারা, পাসপোর্ট অত্যাদেশ 12 ধারা, অস্ত্র আইনের 22 ধারা, অবকারী আইনের 67 ধারা, জুয়া আইনের 5-11 ধারা, প্রেক্ষাগৃহে ধূমপান আইনের 4 ধারা, ঢাকা চট্টগ্রাম ইনল্যান্ড আইন যথাক্রমে 100, 103, 104, 104 টাকা। কোন কোন অবস্থায় একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? তা সুপ্রশিক্ষিত অনুযায়ী ধারায় বলা হয়েছে যে কোন কোন অবস্থায় একজন ব্যক্তি অন্য এক ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করিতে পারে। কার্যবিধি 59 ধারায় বলা হইয়াছে সাধারণ নাগরিক যদি সুপ্রশিক্ষিতবৃন্দ সাধারণ নাগরিক যদি তাহার দৃষ্টির সীমার মধ্যে তাহার সামনে জামিন অযোগ্য আমলযোগ্য অপরাধে কাউকে করিতে দেখেন, তবে 57 ধারা মতে ঘোষিত অপরাধ হয়, তবে সেই ব্যক্তি যদি সাধারণ নাগরিক তিনি তাকে গ্রেপ্তার করিতে পারেন, কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন হইবে না। এক্ষেত্রে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি অপরাধ করার জন্য জামিনযোগ্য হয়, সুপ্রশিক্ষিতবৃন্দ যখন কোনো ব্যক্তি অপরাধ করার জন্য জামিনযোগ্য হয় সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন কোন কোন অবস্থায় এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করিতে পারে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, ফৌজদারি কার্যবিধিতে 59 ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে 59 ধারায় বলা হয়েছে যে সাধারণ নাগরিক যদি তাহার দৃষ্টিসীমার মধ্যে জামিন অযোগ্য আমল অযোগ্য কোনো অপরাধ করিতে দেখেন বা কার্যবিধি 57 ধারায় ঘোষিত অপরাধ হয়, তবে সেই ব্যক্তি ঘোষিত অপরাধ যিনি গ্রেপ্তার করিতে পারেন, তবে কোনো অপরাধী কোনো পরোয়ানা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো ব্যক্তি এমন অপরাধ করে যা জামিন অযোগ্য, ওই অপরাধটি সংগঠিত হয় অপর ব্যক্তির সামনে, তখন সেই অপর ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করিতে পারেন। যাহাকে আটক বা গ্রেপ্তার করার জন্য আদালতের ঘোষণাপত্র প্রদান করা হলিয়ে জারি করা হয়, সেই ঘোষিত পলাতক ব্যক্তি সাধারণ ব্যক্তি প্রদত্ত ক্ষমতাবলে পুলিশকে সোপর্দ করিতে পারেন। তাছাড়া গ্রেপ্তারকারী এই সাধারণ ব্যক্তি যদি সাহায্য চান, তবে যে কোনো প্রয়োজনে সাধারণ ব্যক্তি গ্রেপ্তারকারী সাহায্য করিতে পারেন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে রমনা থানার ওসি মগবাজার এলাকাতে রহিম এবং করিমকে সন্দেহবশত গ্রেপ্তার করিয়া থানায় নিয়ে আসেন। কার্যবিধি 62 ধারা বিধানে রমনা থানার ওসি বিনা পরোয়ানায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে রিপোর্ট দিতে হইবে, জানাইতে এবং গ্রেপ্তার ব্যক্তি জামিনে মুক্তি দেওয়া যাইবে কি না। কার্যবিধি 63 ধারা বলা হয়েছে এইরূপ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোনো ম্যাজিস্ট্রেট অনুমতি প্রয়োজন হয় না, তবে আসামির ব্যক্তিগত মুচলেকা জামিন দিতে যাইবে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অনুমতি রহিমের ব্যক্তিগত মুচলেকা জামিন কোনোটাই গ্রহণ করার উল্লেখ নাই। কার্যবিধি 61 ধারা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইয়ে কথা থাকলে 29 ঘন্টা অতিক্রম করিয়াছে। ইয়েতে দেখা যায় রমনা থানায় গৃহীত কার্যক্রমের বৈধতা নাই, অর্থাৎ ধরিয়ে নিয়ে ওসি রমনা থানা কার্য বরখলাপ করিয়েছে। দণ্ডবিধি 222 ধারা শাস্তিযোগ্য অপরাধ করিয়েছে। তাছাড়া করিমকে অধিক সময় পর্যন্ত অবৈধ করে রাখিয়া দণ্ডবিধি 342 ধারা দণ্ডনীয় অপরাধ করিয়েছে। উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত টস আইনে মোতাবেক ক্ষতিপূরণ দাবি করতে পারেন। তা এখন আমাদের প্রশ্ন হচ্ছে সুপ্রশিক্ষিতবৃন্দ,
একজন আসামিকে আদালতে হাজির করতে বাধ্য করার জন্য কী কী আইনি পদক্ষেপ নেওয়ার আইনের বিধান আছে। তাহলে একজন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য কী কী আইনি পদক্ষেপ আছে তার সূত্র স্বীকৃতি করল। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে একজন আসামিকে আদালতে হাজির করার জন্য কী কী পদক্ষেপ আছে বা কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কী কী পদক্ষেপ নিতে আইনের বিধান রয়েছে তার সূত্র স্বীকৃতি করল। তাহলে এক্ষেত্রে হচ্ছে কোনো মামলার দোকানে অভিযুক্ত আসামি আদালতে স্বেচ্ছায় হাজির হইলে বা কোর্টে চালু অবস্থায় হাজির হইতে পারে। একজন অভিযুক্ত ব্যক্তি কোর্ট চলাকালীন সময়ে আদালতে হাজির হইতে পারে, তবে আসামি যদি স্বেচ্ছায় হাজির না হয় বা তদন্ত শেষে পুলিশ অভিযোগ প্রমাণ পেলে গ্রেপ্তার করিতে পারে, না পারিলে আসামিকে পলাতক দেখিয়া 173 ধারায় অভিযোগ দাখিল করেন। কার্যবিধি 100 ধারা মোতাবেক কোর্ট মামলাটি অভিযোগে আমলে নিয়ে পলাতক আসামি কোর্টে হাজির হওয়ার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। 1 নম্বর হচ্ছে আসামি জামিনে মুক্ত থাকলে তাকে নির্দিষ্ট তারিখে কোর্টে হাজির হওয়ার জন্য কার্যবিধি 68 ধারা মোতাবেক সমন ইস্যু করতে হবে। সমন পাইয়া আসামি হাজির না হইলে পূর্ব হইতে পলাতক থাকিলে আসামি গ্রেপ্তার করিয়া কোর্টে প্রেরণ করার জন্য পলাতক কার্যবিধি 75 ধারা মোতাবেক পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে প্রথমে হচ্ছে 68 ধারা মোতাবেক তাকে সমন প্রদান করতে হবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমন পাইয়া যদি হাজির না হয় তাহলে 75 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। আদালতের নিকট যদি প্রতিমান থাকে যে গ্রেপ্তার হওয়ার জন্য পলাতক রয়েছে তখন 87 ধারায় একটি ঘোষণাপত্র জারি করিয়া হুলিয়ার আদেশ দিতে পারে। হুলিয়া জারির পরও হাজির না হলে গ্রেপ্তার না হয় তবে কার্যবিধি 88 ধারায় স্থাবর অস্ত্রসম্পদ ক্রোকের আদেশ দিতে পারেন। সম্পত্তি ক্রয় করার পরও আগামী যদি নির্দিষ্ট সময় হাজির না হয় তার প্রকৃত সম্পত্তি বাজেয়াপ্ত হইতে হইবে। দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাধ্য করতে পারে। হাইকোর্ট বিভাগে এখতিয়ার আসামি হাজির করার জন্য হেবিয়াস কর্পাস দ্বারা নির্দেশ প্রদান করতে পারেন। কার্যবিধি 59 ধারা। তাহলে কখন পুলিশ গ্রেপ্তারকে তার 24 রাখতে পারেন? কখন পুলিশ আসামিকে 24 ঘন্টার বেশি থানায় রাখতে পারে? কার্যবিধি 180 ধারা অনুসারে পুলিশ গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি হেফাজতে রাখিয়ে নিয়ম নাই, তবে আদালতের বিরুদ্ধ অনুসারে গ্রেপ্তার স্থান হইতে আদালত পর্যন্ত যাইতে সময় লাগে, সে সময় বাদ দিতে দেওয়া যাইবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যবিধি 61 ধারার বিধান অনুসারে পুলিশ কর্তৃক কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি হেফাজতে রাখার নিয়ম নাই। আদালতের দ্রুত অনুসারে গ্রেপ্তার স্থান হইতে আদালত পর্যন্ত যেতে সময় সে সময় বাদ দিতে হবে। অন্যদিকে তদন্তকারী অফিসার যদি আসামি গ্রেপ্তারের জন্য 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে সক্ষম না হয় সেক্ষেত্রে কার্যবিধি 67 ধারার বিধান মোতাবেক তদন্তকালে প্রাপ্ত সম্মিলিত ডায়েরি অনুলিপি প্রয়োজনে আসামিকে পুলিশ রিমান্ডে গ্রহণ করে আবেদন করতে পারে। আদার প্রদান করলে 24 ঘন্টা অধিক সময় হেফাজতে রাখা যায়, তবে এই পুলিশ রিমান্ডের মেয়াদ কোনো 24 ঘন্টার বেশি হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর পরবর্তী 24 ঘন্টার আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে পারে? কোনো দলিল, বস্তু, অস্ত্রশস্ত্র চোরাই উদ্ধার বা কোনো ব্যক্তিকে আটক অবস্থা হইতে উদ্ধার করার জন্য আদালত নিম্নলিখিত ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। 1 নম্বর হচ্ছে ফৌজদারি কার্যবিধি 96 ধারার মতে ডাক, তার, হেফাজত রক্ষিত পার্সেল, অন্য বস্তু জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আদালত যদি মনে করেন কার্যবিধি 94, 95 ধারায় কার্যবিধি না থাকতে পারে কোনো বস্তু তল্লাশি অনুসন্ধানের প্রয়োজনে ন্যায় বিচারের সাথে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। কার্যবিধি 96 ধারা মতে ডাক, তার, হেফাজত রক্ষিত পার্সেল, অন্য বস্তুর ক্ষেত্রে পরোয়ানা ইস্যু করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 98 ধারা জেলা ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খবর অবদানতে সন্তুষ্ট হইয়া জেল ভিত্তিতে করতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে কোনো স্থানে দ্বন্দ্ববিধি 292 ধারা বর্ণিত কোনো অশ্লীল বস্তু রইয়াছে তাহা হইলে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। ফৌজদারি কার্যবিধি 99 ক ধারা বিধান মোতাবেক যখন সরকারের নিকট প্রতিমান হয় যে 193 ধারা পেন্ডিং পাবলিক আইনে বর্ণিত কোনো সংবাদ দলীয় বিরুদ্ধে অভিযোগ হয়েছে তখন তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে পারেন। ফৌজদারি কার্যবিধি 105 ধারার মতে সকল তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকিয়া তল্লাশি আদেশ দিতে পারেন।
মাদকদ্রব্য আইনে 40 ধারা এবং কৃষি উস্কায়নে 28 ধারা মোতাবেক পুলিশ অফিসার 228 ধারা মানিয়ে তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে হয়। বিনা পরোয়ানায় পুলিশ কর্তৃক তল্লাশির ক্ষেত্রে সাধারণ নিয়মাবলী ব্যাখ্যা করা। কোনো নির্দিষ্ট স্থান তল্লাশি করিয়া থাকেন, তবে কার্যবিধিতে পুলিশ অফিসারকে বিনা পরোয়ানাতে জনস্বার্থে তদন্ত কার্যে কোনো স্থানে তল্লাশি চালিয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে কার্যবিধি 47, 98, 165, 166, 153 অন্যান্য ধারে কিছু বিধান রয়েছে। জুয়া আইনের 5 ধারা, মাদক আইনের 36, আপিল আইনের 14, নিষ্ঠুরীতে 7। তল্লাশি সাধারণ নিয়মাবলী। তল্লাশি কাজে পুলিশ অফিসার কার্যবিধি 102, 103, টিআরবি 100, 280 মানিয়ে চলিতে হয়। তল্লাশি কার্যক্রমের পূর্বে মালিকের অনুমতি দিতে হয়। 2 বা ততোধিক স্থানীয় সম্মানিত ব্যক্তি তল্লাশি উপস্থিত থাকার জন্য এবং সাক্ষীর জন্য লিখিতভাবে ডাক দিতে হয়। পুলিশের তল্লাশি কাজে যারা থাকেন, যারা প্রত্যেকেই সাক্ষীদের দ্বারা শুরু করা তল্লাশি চালাইতে হয়। পুলিশ তল্লাশি দ্বারা যারা থাকিবেন, তারা প্রত্যেকেই সাক্ষীদের দ্বারা তল্লাশি শুরু সঠিক তল্লাশি করে দিতে হবে। তল্লাশির সময় ওই স্থানে মালিক প্রতিনিধি উপস্থিতি অনুমতি দিতে হইবে এবং জব্দ তারিখে স্বাক্ষর নিতে হইবে। লিখিত আদেশ দ্বারা ডাকা হইলে যদি সাক্ষী না আসে, তবে দণ্ডবিধি 187 ধারায় দণ্ডনীয় হইবে এবং বাকি উপস্থিত হলে তল্লাশি তালিকায় না স্বাক্ষর করলে 180 ধারায় দণ্ডনীয় হইবে। তল্লাশিকালে ওই স্থানে বাসিন্দার কাউকে হয়রানি করা যাইবে না। ওই স্থানে বসবাসকারী মালিক মহিলাদের উপযুক্ত সম্মান থেকে অন্যত সঙ্গে অনুমতি দিতে হবে। সাক্ষী অভিযুক্ত তল্লাশি স্থান প্রতিষ্ঠানে জব্দ তালিকার কপি দিতে হবে। তল্লাশি ক্ষেত্রে কার্যবিধি 51 ধারা, মহিলাকে 52 ধারা অনুযায়ী মেনে চলতে হয়। কোনো সাক্ষী পাওয়া না গেলে ওই স্থানে মালিক প্রতিনিধি দ্বারা তল্লাশি দলে নিতে হবে। দিনের বেলা তল্লাশি অধিক গ্রহণযোগ্য। তল্লাশি দলে কোনো পুলিশ কোনো অভিযোগ পাওয়া গেলে ওসি সাহেব গুরুত্ব সহকারে দেখবেন এবং 165 দ্বারা গণ্য করবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আদালত সুনির্দিষ্ট আদেশ মোতাবেক পুলিশ কোনো নির্দিষ্ট স্থান তল্লাশি করিয়ে থাকে, তবে ফৌজদারি কার্যবিধিতে পুলিশ অফিসারকে বিনা পরোয়ানাতেও জনস্বার্থে তদন্তের কাজে ক্ষমতা প্রদান করা হইয়াছে। কার্যবিধি 47, 98, 165, 166, 163 দ্বারা অন্যান্য কিছু বিধান রহিয়াছে। জুয়া আইনের 5 ধারা, মাদক দ্রব্য আইনের 36 ধারা, আপিল আইনের 14 ধারা, পশুপতি হিসেবে 7 ক। তল্লাশির সাধারণ নিয়মাবলী। তল্লাশির সাধারণ নিয়মাবলী কি? তল্লাশিকারী পরিচয় মহিলা উভয়ের অনুমতি নিতে হবে। 2 বা ততোধিক স্থানীয় সম্মানী ব্যক্তিকে তল্লাশি উপস্থিত থাকার জন্য লিখিতভাবে ডাক দিতে হবে। উল্লেখিত সাক্ষীদের উপস্থিতি তল্লাশি করতে হবে। ইঙ্গিত দ্রব্য পাওয়া গেলে তালিকে স্বাক্ষর নিতে হবে। পুলিশ তল্লাশি দ্বারা যারা থাকেন, প্রত্যেককে সাক্ষীদের দ্বারা তল্লাশি করার পূর্বে তল্লাশি করে নিতে হবে। তল্লাশির সময় স্থানে মালিক প্রতিনিধি অনুমতি দিতে হবে এবং জনতাদেরকে স্বাক্ষর নিতে হবে। লিখিত আদেশ দ্বারা ডাকা এলে যদি সাক্ষী না আসে, তবে 147 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। তল্লাশিকালে ওই স্থানে বাসিন্দার কাউকে হয়রানি করা যাবে না। ওই স্থানে বসবাসকারী মহিলাদের উপযুক্ত সম্মান দেখে অন্যত সরিয়ে যেতে অনুমতি দিতে হবে। সাক্ষী অভিযুক্ত তল্লাশির স্থান মালিক প্রতিনিধি চাইলে জব্দ তালিকার কপি দিতে হবে। ঘরের সন্দেহজনক জায়গাটি তন্ন করে খুঁজতে হবে। দেহ তল্লাশির ক্ষেত্রে 51 ধারা, মহিলা তল্লাশির ক্ষেত্রে 52 ধারা ভিতরে অনুসরণ করতে হবে। কোনো সাক্ষী পাওয়া না গেলে ওই স্থানে মালিক প্রতি তল্লাশি করতে হবে। আরক্ষিত মালামাল সম্পর্কে করতে হবে। তল্লাশি দলের কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে ওসি সাহেব গুরুত্ব সহ তদন্ত ব্যবস্থা করবেন, কোনো দ্রব্য সরাইনের ব্যবস্থা নেবেন। 166 তল্লাশি করিবেন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, ফেয়ারি আসামিকে আদালতে হাজির করা বা তাহার বিচারের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হয় ব্যাখ্যা করো। পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরটি আমলে গ্রহণ করিবে। কার্যবিধি 190, আদালতের 160 ধারা বিধান গ্রেপ্তার করলে ইস্যু করতে হয়। তাহলে পুলিশ অভিযোগ দাখিল করিলে অপরাধটি আমলে গ্রহণ করিবে। কার্যবিধি 190 ধারা, আদালতে 260 ধারা বিধান পরোয়ানা ইস্যু করে। কার্যবিধি 75 ধারা, পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করিবে। কার্যবিধি 81 ধারা, বা পরোয়ানা বাংলাদেশ সর্বত্র তামিলের চেষ্টা করা। কার্যবিধি 83 ধারা, এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে পরোয়ানা তামিলের জন্য পুলিশ ব্যবস্থা করিবেন। কার্যবিধি 84 ধারা, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ব্যর্থ হইলে কার্যক্রম না পাইলে পলাতক আসামির নামে হুলিয়া ক্রোকি 87 ধারা অনুসারে হুলিয়া, 88 ধারা অনুসারে পরবর্তী পরোয়ানা ইস্যু করিবেন। হুলিয়া
পুরোপি পরোয়ানা যথানিয়মে জারি করার পরও নির্ধারিত তারিখের পর আসামি হাজির না এলে পুলিশ রিপোর্টের পর অনুষ্ঠিত পৃথিবী গঠন করবেন। বহুল প্রচালিত দুটি পত্রিকার মাধ্যমে আসামি জারি করবেন। তবু আসামি হাজির না এলে, গ্রেপ্তার না এলে আসামি অনুষ্ঠিত বিচার কার্য পরিচালনা করবেন। আসামির পক্ষে আইনজীবী নিয়োজিত না থাকলে নিজ ইনস্টিটিউট থেকে আইনজীবী নিয়োগ দিয়েও প্রস্তুতি দিবেন। তা সুপ্রিম অপরাধ নিয়ন্ত্রণের শান্তিরক্ষায় কার্যক্রমগুলো আলোচনা করে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য কার্যবিধিতে বিভিন্ন বিধান রয়েছে। পুলিশ অফিসার সেই বিধান মোতাবেক প্রতিবেদন দাখিল নিয়ন্ত্রণ কার্যক্রম প্রয়োগ করতে পারে। 106 তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যবিধি 106 ধারার বিধান মোতাবেক কোনো দণ্ডিত হইলে দণ্ডকারী আদালত দণ্ডিত ব্যক্তির নিকট হইতে শান্তি রক্ষার নিমিত্তে মুচলেখা গ্রহণপূর্বক উক্ত ব্যক্তিতে বন প্রদানে বাধ্য করিতে পারেন। ফলে দণ্ডিত ব্যক্তি সৎ জীবনযাপন করেন। যদি কোনো ব্যক্তি কার্যকলাপ বা আচরণের ফলে অপর ব্যক্তির নিরাপত্তা বিঘ্ন হয় বা শান্তিভঙ্গ হতে পারে বলে অনুমিত হয়, তবে জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনাধিক 1 বছরের সদস্যের জন্য মুচলেখা দিতে বাধ্য করতে পারেন। কার্যবিধি 108 ধারা বর্ণিত 123, 124, 153 অনুসারে দণ্ডিত ব্যক্তি অপরাধজনক ভীতি প্রদর্শন প্রচার কাজে লিপ্ত ব্যক্তি নিকট 1 বছর মুচলেখা দিতে বাধ্য করতে পারেন। ভবে ঘুরে সন্দেহজনক লোক অপরাধের ক্ষেত্রে ভবে ঘুরে সন্দেহজনক, তাহলে সুপ্রশিক্ষিত মধ্যে যদি ভবে ঘুরে হয় এবং সন্দেহজনক হয়, ভবে ঘুরে সন্দেহজনক, তা সুপ্রশিক্ষিতবৃন্দ তা ভবে ঘুরে সন্দেহজনক সুপ্রশিক্ষিতবৃন্দ ভবে ঘুরে সন্দেহজনক লোকদের ক্ষেত্রে জমি বলে অনাধিকার মুচলেখা দিতে বাধ্য করতে পারেন। কার্যবিধি 110 ধারা বিধান বর্ণিত স্বভাব অপরাধ প্রকল্পে সদস্যদের মুচলেখা দিতে বাধ্য করতে পারেন। কার্যবিধি 110 ধারা বর্ণিত স্বভাবগত অপরাধী অপরাধ রোধকল্পে সদস্যদের জন্য মুচলেখা দিতে বাধ্য করতে পারেন। কার্যবিধি 565 ধারা বর্ণিত যে কোনো অপরাধ কারণে দণ্ডিত হইলে উক্ত ধরনের দণ্ডিতের ক্ষেত্রে 5 বছর মেয়াদে দিতে পারেন। অপরাধ নিবেদনে মুচলেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাছাড়া কার্যবিধি 149, 150, 151, 153 দ্বারা কঠোর প্রয়োগ করতে পারেন। অন্যদিকে অপরাধ প্রবণের নিমিত্ত পুলিশ টহল, অনুমূলক গ্রেপ্তার মানে সাজা প্রদান ইত্যাদি খোঁজ নিতে পারেন। সুপ্রশিক্ষিতবৃন্দ, অপরাধ নিয়ন্ত্রণে, তাহলে আমাদের আজকে প্রশ্ন হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ শান্তি রক্ষার জন্য কী কার্যক্রম গ্রহণ করতে পারে। তাহলে অপরাধ নিয়ন্ত্রণের জন্য কার্যবিধিতে বিভিন্ন বিধান রয়েছে। পুলিশ অফিসার সেই বিধান মোতাবেক দাখিল করে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কার্যবিধি 106 ধারা বিধান মোতাবেক কোনো ব্যক্তি দণ্ডিত হইলে দণ্ডপ্রাপ্ত আদালতের নিকট যদি ত্রুটিমান হয়, শান্তিরক্ষা নিমিত্ত মুচলেখা গ্রহণ দণ্ড বাধ্য করতে পারেন। যদি কোনো ব্যক্তি কার্যকলাপ বা আচরণের ফলে অপর ব্যক্তির নিষেধাজ্ঞা বিঘ্ন হয় বা শান্তি ভগ্ন প্রবর্তিত হয়, তবে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 1 বছরের সদস্যদের জন্য মুচলেখা দিতে বাধ্য করতে পারেন। কার্যবিধি 108 ধারা দণ্ডবিধি 123 ক 153 অনুসারে দণ্ডিত ব্যক্তি অপরাধজনক ভীতি প্রদর্শন লিপ্ত কাজে জামিনযুক্ত করেন। ভবে ঘুরে সন্দেহজনক লোকদের অপরাধ রোধকল্পে জামিনদার সহ অনাধিক 1 বছর মুচলেখা দিতে পারেন। কার্যবিধি 110 ধারা বর্ণিত স্বাভাবিকগত অপরাধী অপরাধ রোধকল্পে জামিনদারে মুচলেখা দিতে বাধ্য করতে পারেন। কার্যবিধি 565 ধারা বর্ণিত কোনো অপরাধী কারাদণ্ডে দণ্ডিত পূর্বে দণ্ডিত বেশি মৃত্যু করতে পারেন। তাছাড়া পুলিশ অপরাধ দমনে 150, 149, 150, 161, 173 কঠোর করিয়া অপরাধ দমনে ভূমিকা রাখতে পারেন। অপরদিকে অপরাধ প্রবণতা নিয়মিত পুলিশ টহল গ্রহণ করে অ্যান্টি ক্রাইম কমিউনিটি পুলিশিং চালু করে অপরাধ দমন করতে পারে। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমার হচ্ছে বেআইনি সমাবেশ কাকে বলে, উভয় সত্তর ভাঙার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাহলে বেআইনি সমাবেশ দণ্ডবিধিতে 141 ধারা মোতাবেক 5 বা তাহার অধিক সংখ্যক যে কোনো লোক সাধারণ লক্ষ্যে উদ্দেশ্য পূরণে একত্রিত হইয়া রাষ্ট্রবিরোধী শান্তিভঙ্গ অনিষ্ট কার্য বল প্রয়োগ করিয়া অন্যায়ভাবে কোনো বেআইনি কাজে করার প্রচেষ্টা করে তাকে বেআইনি সমাবেশ বলে। উহা দণ্ডবিধি 143 ধারা কোনো সমাবেশ কোনো বেআইনি না থাকলে তা বেআইনি বলা হয়। বেআইনি সমাবেশ দণ্ডবিধি 141 ধারা মোতাবেক যখন 5 বা অধিক সংখ্যক লোক সাধারণ উদ্দেশ্য পূরণে রাষ্ট্রবিরোধী অনুষ্ঠিত বল প্রয়োগ করে, দণ্ডবিধি 143 ধারা এবং কোনো সমাবেশ প্রথমে বেআইনি থাকলে পরে তা বেআইনি হতে পারে, বেআইনি না থাকলে পরে বেআইনি হতে পারে। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে আবারও বলতেছি,
বেআইনি সমাবেশ। দ্বন্দ্ববিধি 141 ধারা মোতাবেক যখন 5 বা ততোধিক সংখ্যক লোক একই উদ্দেশ্যে সাধারণ লক্ষ্য পূরণে একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী শান্তিভঙ্গ অনিষ্ট কার্য বল প্রয়োগ বা বেআইনিভাবে করে থাকেন তাকে বেআইনি সমাবেশ বলে। উহা দ্বন্দ্ববিধি 141 ধারা বেআইনি সমাবেশে প্রথমে বেআইনি না থাকলেও পরে বেআইনি হতে পারে। নিম্নলিখিত পদে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হইতে পারে। বেআইনি সংবাদ থানায় প্রাপ্ত হওয়ার সাথে সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিজি অফিসার বিশিষ্টি কার্যবিধি 154, 155 ধারা, পুলিশ আইনের 4 ধারা, পিআরবি 377 ধারা বিধানুসারে সাধারণ ডায়েরিতে নোট করে প্রয়োজনীয় রোগ তাড়াতাড়ি সম্ভব হবে। বেআইনি সমাবেশ কাছাকাছি পৌঁছানো হয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্যত কর্মকর্তা মৌখিকভাবে উক্ত সমাবেশ সদস্যদের ভঙ্গ করার জন্য নির্দেশ দেবেন এবং সঙ্গী অফিসার বলতে সমাজে দাঙ্গাবাজের ব্যবস্থা করিবেন। বেআইনি সমাবেশকে সতর্কবাণী বা নির্দেশ দেওয়ার পরও যদি তারা ছত্রভঙ্গ না হয় বা 128 ধারা, পিআরবি 143 ধারা, 153 ধারা ভারপ্রাপ্ত কর্মকর্তা বল প্রয়োগ করতে হয়। প্রয়োজনে বিনা পরোয়ানায় বেআইনি সমাবেশ গ্রেপ্তার করতে হয়। চাকরি বা ছাত্রভঙ্গ করিতে হয়। ম্যাজিস্ট্রেটের সাথে থাকলে তার নির্দেশক্রমে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে নিজে আদেশ দিবেন এবং প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিবেন বা জনসাধারণ সাহায্য করবেন। উল্লিখিত সমাবেশ কোনো সদস্য কর্তৃক দ্বন্দ্বযোগ্য সমাধানের ক্ষেত্রে বিধান রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন অপরাধ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কী ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, দাঙ্গা হাঙ্গামা সামগ্রী ওসি কিরূপ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধিতে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ কল্পে পুলিশকে বেশ কিছু ক্ষমতা দিয়েছে, সেগুলো প্রয়োগ করে অপরাধ প্রতিরোধ করতে সক্ষম হয়। যেমন কার্যবিধি 149 দ্বারা অপরাধ প্রতিরোধ দমন করাই পুলিশের মূল কর্তব্য, এলাকার শান্তি রক্ষা করাই দায়িত্ব। এ ধারায় যে কোনো পুলিশ অফিসার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে তার সাধ্যমতো পদক পূরণ করে অপরাধ ঠেকাতে পারে। ফৌজদারি কার্যবিধি 49 দ্বারা অপরাধ প্রতিরোধ দমন করাই পুলিশের মূল কর্তব্য, এলাকার শান্তি প্রতিষ্ঠা করা তার দায়িত্ব। এই ধারায় যে কোনো পুলিশ অফিসার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সাধ্যমতো পদক্ষেপ গ্রহণ করিয়া আমলযোগ্য অপরাধ ঠেকাতে পারেন। কার্যবিধি 50 ধারা কোনো অধতম পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে কোনো সংবাদ পাইলে তাহা অপরাধ প্রতিরোধ হইতে পারে সেই লক্ষ্যে উদ্যত কর্মকর্তাকে সংবাদটি জানাবেন, তার শেষোক্ত অফিসার সাধ্যমতো প্রতিরোধের ব্যবস্থা নেবেন। ফৌজদারি কার্যবিধি 151 ধারা কোনো পুলিশ অফিসার যখন কোনো দায়ী ব্যক্তি গ্রেপ্তার আমলযোগ্য অপরাধ সংগঠন শেখাতে না পারেন বলে প্রতিমা নেয়, তখন তিনি বিনা পরোয়ানায় দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করিতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো পুলিশ অফিসার দায়ী ব্যক্তি গ্রেপ্তার শেখাতে পারেন বলে বিনিয়োজিত হয়। কার্যবিধি 152 দ্বারা সারা দেশে সরকারি সম্পত্তি, জায়গা জমি, মালামাল ইত্যাদি রয়েছে অবকল করতে পারেন। তো কোনো থানার ভারপ্রাপ্ত ওসি যদি জানতে পারেন যে তার এলাকায় কোনো মিথ্যা ওজন রয়েছে তবে জানাইতে পারেন। এরপর দাঙ্গা হাঙ্গামার একটি আমলযোগ্য সংবাদ থানার ওসি এই ধরনের অপরাধ সম্ভাবনা পাইলে 155 ধারা ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি জরুরিভিত্তিক ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে জানাবেন এবং উদ্যত কর্তৃপক্ষকে অবহিত করিবেন। ওসি দাঙ্গা বা সংবাদ উত্তর নিচে নোট করিবে, ফাঁড়িতে অফিসার গ্রহণ করিবেন। তাহলে ফাঁড়িতে প্রাপ্ত অফিসার এই ফোর্স সংগ্রহ করে পুলিশ আইনে অধিক সংখ্যক সেল করিবেন। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কার্যবিধি আওতায় পুলিশ প্রতিরোধমূলক কার্যবিধির জন্য উচিত দায়িত্ব কী। কার্যবিধিতে বিভিন্ন ধারাতে পুলিশের তত্ত্ব তথা ভারপ্রাপ্ত কর্মকর্তার বেশ কিছু প্রতিরোধ নির্মাণের ব্যবস্থা রয়েছে, নিম্নলিখিত আলোচনা করা। কার্যবিধি 149 ধারা কোনো আমলযোগ্য অপরাধ নির্মূলকল্পে পুলিশ অফিসার ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কোনো অস্ত্রধারী নিরস্ত্র করেন। কার্যবিধি 150 ধারা কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের মতলবের সংবাদ কোনো পুলিশ অফিসার পাইলে তিনি অবিলম্বে সেই সংবাদ প্রতিরোধের পৌঁছাবেন এবং এখতিয়ারের কোনো প্রশ্ন নেই। কার্যবিধি 51 ধারা আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংগঠন সম্ভাবনা জানা গেলে পুলিশ বিনা পরোয়ানায় সেই ষড়যন্ত্র গ্রেপ্তার করিবে। কার্যবিধি 152 ধারা স্থাবর অস্থাবর সম্পত্তি যদি কোনো পুলিশ অফিসারের সামনে নষ্ট বা ক্ষতি করতে চায়, দণ্ডবিধি 430 থেকে 33 ধারা তবে পুলিশ অফিসার উক্ত ক্ষতি নিবৃত্তি করতে ব্যবস্থা নেবেন।
কোনো স্থানে মিথ্যা ওজন নিয়োগ সমর্থ জমা থাকলে ব্যবস্থা নেবেন। কার্যবিধি 127 ধারা। দণ্ডবিধি 143 ধারা সৃষ্ট কোনো বেআইনি সমাবেশ পুলিশ অফিসার ভঙ্গ নির্দেশ দিলে যদি ভঙ্গ না হয় তবে নির্দেশ দিতে পারে। ফৌজদারি কার্যবিধি 127 ধারা কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি বিধান বেআইনি ভঙ্গ করে দিতে পারে। কার্যবিধি 128 ধারা উপযুক্ত নির্দেশ মোতাবেক বেআইনি সমাবেশ ভঙ্গ না হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বল প্রয়োগ করতে পারে। কার্যবিধি 129 ধারা পুলিশ সহজে বল প্রয়োগ করে বেআইনি সমাবেশ ভঙ্গ হলে ডাক দিয়ে সেনাবাহিনী ডাক দিতে পারেন। তারপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সাহেব 153, 127, 127, 128 ধারা উল্লেখ করা হয়েছে। তাছাড়া 109 ধারা উল্লেখিত ভাবুপুরে অপরজন অপ্রাপ্তের ক্ষেত্রে প্রকাশ্য জীবিকা নেয় এবং অভ্যাসগত চোর ডাকাত তাকে গ্রেপ্তার করতে পারেন। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, এরপর এজাহারে কী কী ত্রুটি পরিলক্ষিত হয়, মিথ্যা এজাহার প্রদানকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা রয়েছে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, কোনো মামলা এজাহার তথা আমলযোগ্য অবাধ প্রাথমিক তথ্য বিবরণী খুবই গুরুত্বপূর্ণ। তবে এজাহার স্বতন্ত্র সাক্ষ্য নয়, একটি এজাহার কোনো মামলার ভিত্তি হিসেবে বিবেচিত। তাই এজাহার কোনোরূপ ত্রুটিবিক্ষে থাকা নয়। সাধারণত কী ধরনের ত্রুটিবিক্ষে তা নিম্ন উল্লেখ করা হলো। বাংলা ইংরেজি শান যদি লেখা না হয়, তারপর এজাহারের বক্তব্য অনুসারে মামলার ধারা সংক্ষিপ্ত বিবরণ লেখা না হয়, মামলার রেকর্ডিং অফিসারের পূর্ব নাম পরিচয় না হয়, আইনের নির্দেশ থাকলেও মৌখিক এজাহার সত্ত্বে এজাহার লিখিত হয়, যাহার মাধ্যমে থানার এজাহার গ্রহণ করা হয় তা নিজ ঠিকানা না থাকায়, সন্নিহিত আসামির নাম এজাহারের কলামে না লেখা, একাধিক ঘটনা একমাত্র এজাহারে রেকর্ড করা, কোনো আসামি যদি অপরাধ করিয়েছে সুনির্দিষ্ট এজাহার উল্লেখ না থাকা, কোন কোন অপরাধ সংগঠন দেখিয়েছে, কোন সাক্ষী রয়েছে সে সুনির্দিষ্ট উল্লেখ না থাকা, ডাকযোগে প্রাপ্ত দরখাস্ত যথাযথ এজাহার না গ্রহণ করা, যথাযথ না গ্রহণ করা, ডাকযোগে প্রাপ্ত দস্তখত যাচাই না করিয়া এজাহার গ্রহণ, লিখিত এজাহার লেখকের নাম ঠিকানা না থাকা বা মৌখিক এজাহার স্বাক্ষর না থাকা, এজাহারের ভাষা না বোধক হওয়া, সংবাদদাতা লিখিত এজাহার যাহার টিপসই সত্যায়িত না করা, বিলম্বিত এজাহার দায়ের কারণ এজাহারে না থাকা, এজাহারের কলামে ইউপি নম্বর, মৌজা নম্বর ইত্যাদি না থাকা, যে সমস্ত মামলা কোনো ঊর্ধ্বতম অফিসার তদারকি করেন সে সমস্ত মামলা রেকর্ড করার সময় কলামের উপরে ঘটনাস্থলে গমনাগমন পথ বা রাস্তা উল্লেখ না করা, এজাহারের পথ প্রক্রিয়া উল্লেখ না করা, ঘটনাস্থলে অপরাধীর আগমন ঘোষণা করা, এজাহারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাদ না করা, সতর্কতার সহিত রেকর্ড না করা, ঘটনাস্থলে আলো ছিল কিনা না উল্লেখ করা। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এজাহারে কী কী ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে হচ্ছে কোনো মামলা এজাহার তথা আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে এজাহার স্বতন্ত্র স্বার্থ নয়, এটি এজাহার কোনো মূল ভিত্তি হিসেবে গেছে। তাই এজাহার ত্রুটি পরিলক্ষিত থাকা উচিত নয়। মামলার সাধারণ কী কী ত্রুটি পরিলক্ষিত তা নিম্ন উল্লেখ করা হলো। বাংলা ইংলিশ তারিখ সন না লেখা, এজাহারের বক্তব্য অনুসারে মামলার ধারা সমৃদ্ধ বিবরণ যথাযথ না লেখা, চোরাই মালের মূল্য তালিকা এবং শনাক্তকরণ চিহ্ন না লেখা, মামলা রেকর্ডিং অফিসারের পুরো নাম ঠিকানা পদবি না লেখা, আইনের নির্দেশ থাকলেও মৌখিক এজাহারের পরিবর্তে লিখিত এজাহার গ্রহণ করা, যাহার মাধ্যমে থানার এজাহার গ্রহণ করা তার নাম ঠিকানা না লেখা, সন্নিহিত আসামির নাম কলামে লেখা, একাধিক ঘটনার একটি এজাহার রেকর্ড করা, কোন আসামি কোন অপরাধ করেছে সুনির্দিষ্ট এজাহারে না থাকা, কোন কোন সাক্ষী অপরাধ সংগঠন দেখিয়েছে, কোন সাক্ষী দেখেছে তা সুনির্দিষ্ট না থাকা, ডাকযোগে প্রাপ্ত স্বাক্ষর না যাচাই করে মামলা রেকর্ড করা, লিখিত এজাহারের নাম ঠিকানা না লেখা, এজাহারের ভাষা না বোধক হওয়া, সংবাদদাতা লিখিত এজাহার ভাষা টিপসই না থাকা, বিলম্বিত এজাহার, ঘটনাস্থল অপরাধের আগমন খবর নেওয়া লেখা, কোনো গুরুত্বপূর্ণ এজাহার বিষয়ে বাদ করা, যথেষ্ট সতর্কতা রেকর্ড করা, উপস্থিত ঘটনা ছিল না তা না করা। তারপরে ঘটনাস্থল ব্যবহৃত অস্ত্র সম্পর্কে কিছুই না থাকা, অপরাধের উদ্দেশ্য কারণ না লেখা, এজাহারের ঘটনা মিথ্যা বলিয়া তদন্ত করে প্রমাণিত হলে তদন্ত করে অফিসার কার্যবিধি 113 মাত্রায় কোনো চূড়ান্ত রিপোর্ট দাখিল করিয়া এজাহারের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অনুমোদনপূর্বক নন এবার প্রসিকিউশন দাখিল করে এজাহারকেই বিচার হইবে। দণ্ডবিধি 411। তা সুপ্রশিক্ষার্থীবৃন্দ, এখন হচ্ছে তদন্ত কি, উহার স্তরগুলো কি, রুজুকৃত মামলা সন্নিগ্ধ ব্যাসে গ্রেপ্তারের আর কি, কোন কোন ঘটনাস্থল বলে। তাহলে সুপ্রশিক্ষার্থীবৃন্দ, তদন্ত কার্যবিধি 4-1 ধারায় সংজ্ঞা প্রদান করা হয়েছে।
তদন্ত বলিতে মামলা সাক্ষ্য করার উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি পরিতে কার্যক্রম বোঝায়। তাহলে তদন্ত বলিতে সাক্ষ্য প্রমাণের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেটের নিকট ক্ষমতাপ্রাপ্ত অপর ব্যক্তি দ্বারা পরিচিত কার্যক্রমকে বোঝায়। তদন্ত অর্থ পুনরাবৃত্তি পরীক্ষা করা, অর্থাৎ কোনো কিছু পাইয়া উহা যাচাই করা। তদন্ত এজাহারে অনুলিপি না গ্রহণ করা, এজাহারের তথ্য অনুসারে রেকর্ড করা, ঘটনাস্থলে রওনা করা, ঘটনাস্থলের ব্যবস্থা গ্রহণ করা, আলামত জব্দ উদ্ধার করা, প্রকৃত আসামি গ্রেপ্তার করা, প্রাপ্ত তথ্য সাক্ষ্য মূল্যায়ন করা, তদন্ত সাক্ষ্য প্রমাণ না করলে রেকর্ড করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমার প্রশ্ন হচ্ছে আমল অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি কী? তাহলে আমলের অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি কী? তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমলের অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি কী? তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমলের অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি কি? আমলের অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি ব্যাখ্যা করুন। আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে পুলিশের নিয়মাবলী। কার্যবিধিতে 165 ধারা বিধান মতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনৈতিক পুলিশের বল প্রয়োগ করিয়ে তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধি 155 ধারা বিধান মতে ম্যাজিস্ট্রেট অনুমতিপূর্বক পুলিশ অফিসার অপরাধ তদন্তে অভিযোগ তদন্ত করতে পারেন। তবে এই ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশ 44 ধারা এবং পিআরবি 227 ধারা আমার জেনারেলিতে নোট দেবেন। তবে সংবাদদাতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে পাঠাইতে হবে। কার্যবিধি 190 ধারা পুলিশ অফিসার বিনা কারণে গ্রেপ্তার করতে না। আমলের অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি কী? তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কার্যবিধি 155 ধারার বিধান মোতাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলপূর্বক পুলিশ কর্তব্য সংক্রান্ত অভিযোগ তদন্ত করতে পারেন। তবে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ আইনের 44 ধারা এবং পিআরবি 377 ধারা জেনারেলিতে নোট দিতে হয়। সংবাদদাতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট চিঠি কপি পাঠাইতে হয়। ফৌজদারি কার্যবিধি 90 ধারা এবং পুলিশ আইনের লিখিত ভিত্তিতে 155 ধারা অপরাধটি গ্রহণ করা। তবে বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না। থানার ওসি হিসেবে এজাহার প্রাপ্তির পর কার্যবিধি মোতাবেক কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয়? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফৌজদারি কার্যবিধি 154 ধারা মোতাবেক ওসির নিকট কোনো আমলযোগ্য সংবাদ প্রাপ্তির পর প্রাথমিক তত্ত্ব নিয়ে এজাহার বলা হয়। কার্যবিধি 44 ধারার মতে জেনারেলিতে নোট দিতে হয়। তাহলে লিখিত এজাহার সংবাদের সাক্ষ্য নিতে হয়, এজাহার পড়িয়ে শুনাইতে হয়। কার্যবিধি 154 ধারা মোতাবেক তদন্ত গ্রহণ করিয়ে অধ্যতম অফিসারকে তদন্তের ভার দিতে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমার প্রশ্ন হচ্ছে সম্পত্তি কি, কত প্রকার? সম্পত্তি বলতে কি বুঝো? সম্পত্তি কত প্রকার, ওরা কি কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকানাধীন স্থাবর অস্থাবর যে কোনো দ্রব্য মালামাল সম্পত্তি হিসেবে অভিহিত। অবধারিত সম্পত্তি বলতে কোনো সম্পদ, বিভব, ঐশ্বর্য, ধনপত্র, আশা, জায়গা জমি ইত্যাদিকে বোঝানো হয়। দলিলপত্র, মূল্যবান কাগজপত্র। সম্পত্তি হচ্ছে 11 প্রকার। তাহলে সম্পত্তি হচ্ছে 11 প্রকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান মালিকানাধীন স্থাবর অস্থাবর কোনো দ্রব্য মালিক আবিধানিক বোঝা হয় তখন সম্পত্তি বলা হয়। আলামত কার্যবিধি 156 ধারা মোতাবেক তদন্তের ঘটনাস্থল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোরাই মাল দমনবিধিতে 101 ধারা মোতাবেক সংজ্ঞা প্রদান করা হয়েছে যে সম্পত্তি চুরি, বলপূর্বক দর্শিতা, অপরাধমূলক আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দ্বারা দখল হয় তা চোরাই মাল। এর পরে প্রকৃত মালিকানার ফিরিয়াদি থাকে না, তাই চোরাই মাল আইনের কোনো নিষ্পত্তি নেই। নাবালক সম্পত্তি কেউ দখলে নিলে উহাই চোরাই মাল। তাহলে চোরাই সম্পত্তি, পূর্ব চোরাই মাল যখন কারো অবৈধ দখলিত আইন সম্পদ উদ্ধার করা হয় তাই চোরাই উদ্ধার সম্পত্তি। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চোরাই নিষ্পত্তি থাকে। না দাবি সম্পত্তি, মালিক বা দাবিদাবান যে সম্পত্তি পরিত্যক্ত কোথাও পাওয়া যায় সেটা না দাবি সম্পত্তি বলে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। আমার ক্লাস সম্পর্কে কোনো মতবাদ থাকলে আপনারা আমাকে উল্লেখ করুন, আমি সেগুলো চেষ্টা করব। আমি নিজেও একজন শিক্ষার্থী, তাহলে আপনাদের পরবর্তীতে যে এখনকার ভুলগুলো সংশোধন করা হবে। তাহলে কুরকি সম্পত্তি, পলাতক আসামির বিরুদ্ধে কুরকি পরোয়ানা জারি করিয়া পুলিশ 88 ধারা মিলে যে সমস্ত মালামাল আটক করা হয় তাকে কুরকি সম্পত্তি বলে।
6 মাসের মধ্যে প্রক্রিয়া আদালতের দাবি না পর্যন্ত নিষ্পত্তি হয়। তাহলে সে যদি পরবর্তীতে সে সম্পত্তি ফেরত পাবে, যে সে যদি পলাতক প্রমাণ করতে পারে যে সে পলাতক ছিল না, গ্রেফতার পরোয়ানা তামিল আত্মগোপন করে নাই, নির্ধারিত সময় আজ নোটিশ পায় নাই, তাহলে শিক্ষার্থীবৃন্দ তাহলে সে সম্পত্তি ফেরত পাইতে পারে। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও উৎসাহ দেন, তাহলে আমি আরও অধিক ক্লাস নিতে আগ্রহী হবো এবং ক্লাস সম্পর্কে যে তোমার মতামত জানাবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরও অধিক ক্লাস নিব যদি আপনারা আমাকে লাইক কমেন্ট করে মন্তব্য জানান।